আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আ-লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় ৩ নাম। জামায়াতসহ ৮ দল সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে। ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব। বিএনপির প্রার্থী পুনর্মূল্যায়নের চিন্তা। তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের রাজনীতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় দলটির ভবিষ্যৎ নেতৃত্বে কারা থাকছেন এবং দলটি কিভাবে টিকে থাকবে। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির সমর্থকদের পাশাপাশি রাজনীতিক বিশ্লেষক ও সুধী সমাজের মধ্যে জোর আলোচনা চলছে এই রায় দলটির জন্য কী অর্থ বহন করছে এবং ভবিষ্যতে দলটি কোন পথে হাঁটবে। রাজনীতিক বিশ্লেষকদের মতে স্বৈরাচারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেশের বিদ্যমান আইন মেনেই হয়েছে। যদিও তিনি ভারতে পলাতক থাকায় রায় কার্যকর হওয়া সহজ হবে না, তবুও তার নেতৃত্বে দলটির রাজনীতি আগের মতো চলার সম্ভাবনা নেই। অনেকে একে রাজনীতিক মৃত্যু বলে উল্লেখ করছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এক বিবৃতিতে বলেছে, শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখন খুবই কম। তার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরও কঠিন বলেও মন্তব্য করেছে সংস্থাটি। রাজনীতিক বিশ্লেষকরা মনে করেন দলকে টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে অতীতের ভুল স্বীকার করে নতুন ও পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে। রিকনসিলিয়েশন বা রাজনীতিক সমঝোতার মাধ্যমেই দল পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করছেন তারা। বাংলাদেশ জামাতে ইসলামী সহ ৮টি দল আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ৫ দফা দাবিতে আজ বুধবার ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। হামিদুর রহমান আজাদ বলেন, ৮ দল সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। অন্য দলের জন্যেও জোটের দরজা উন্মুক্ত রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা রয়েছে। জামায়াতসহ বিভিন্ন ইসলামী দল একসময় বিএনপির সঙ্গে জোটে থাকলেও জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগহীন ভোটের মাঠে চিত্র বদলে গেছে। জামায়াত এবার ইসলামী দলগুলোকে নিয়ে আলাদাভাবে নির্বাচন করতে চাইছে। জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, দলগুলোর প্রাপ্ত ভোট সংখ্যার ভিত্তিতে সংসদের উচ্চকক্ষে আসন বণ্টন, গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে আলাদাভাবে করাসহ ৫ দাবিতে এই দলগুলো আন্দোলনে নামে। ৮ দলের নতুন কর্মসূচি হিসেবে ৩০ নভেম্বর থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বাদে দেশের ৭ বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ বলেন, ৭ বিভাগীয় শহরে সমাবেশ হবে। ৩০ নভেম্বর রংপুর, ১ ডিসেম্বর রাজশাহী, ২ ডিসেম্বর খুলনা, ৩ ডিসেম্বর বরিশাল, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর সিলেট এবং ৬ ডিসেম্বর চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ হবে। গণভোটে হ্যাঁ বিজয়ী করতে ৮ দল প্রচার চালাবে। রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ৮ দলের লিয়েজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন দলগুলোর নেতারা। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমাদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসেন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আব্দুল জলিল, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, ফজলে বাড়ি মাসুদ, খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদেক হক্কানি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য তৌহিদুজ্জামান, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারি, মহাসচিব মুসা বিন ইজহার, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি রাশেদ প্রবীণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের কাছে নতজানু না হয়ে নির্বাচন কমিশনকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া নির্বাচনে ইসির নিজস্ব কর্মচারীদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে দলটির প্রতিনিধি দলের সদস্যরা এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনের এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। এতে মঈন খান বলেন, আমরা আপনাদের সব সহযোগিতা করব। আমরা চাই আপনারা শক্ত থাকেন, আপনারা সিদ্ধান্তগুলো নেন। ইউ হ্যাভ দ্য পাওয়ার অ্যান্ড দ্য অথরিটি, অর্থাৎ আপনার ক্ষমতা ও কর্তৃত্ব আছে, সরকার দিয়েছে, সংবিধান আপনাদের সেই অথরিটি অর্থাৎ কর্তৃত্ব দিয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের মতো পরিস্থিতি এখন নেই, সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সরকারের কাছে কোনো সুবিধা নেই, যেটা অতীতে আমরা দেখেছি। সরকারের কাছে নির্বাচন কমিশন নতজানু নয় থাকবে, এভাবে কোনো দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। ইসির নিজস্ব কর্মচারীদের নির্বাচনে দায়িত্ব দেওয়ার প্রস্তাব তুলে ধরে মঈন খান বলেন, আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের কমিশনের কর্মকর্তাদের থেকে হবে। দেখবেন এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। তিনি বলেন, এই পয়েন্ট আমি জোর দিয়ে কেন বলছি দেখেন, অতীতে আমরা দেখেছি এবং আমি পাবলিকলি বলেছি, এটা কিন্তু পত্রিকায় হেডলাইন হয়েছিল যে প্রধানমন্ত্রীর অফিসে কম্পিউটারে 4টা বাটন আছে, একটা ডিসি, একটা এসপি, একটা টিএনও আর একটা ওসি। বাটন 4টা টেপা হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে, নির্বাচনী এলাকায় ফলাফল প্রিন্ট আউট হয়ে বের হয়ে আসে। মঈন খান আরও বলেন, এই পদ্ধতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনারা এই নির্বাচনে এই সিদ্ধান্তটা নেন যে কোনো রিটার্নিং অফিসার, কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না। আমি বিশ্বাস করি এতে নির্বাচনে একটা গুণগত পরিবর্তন আসবে। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, আপনারা করেন, আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতা করব। বাংলাদেশ ক্রান্তিকাল পার করছে মন্তব্য করে মঈন খান বলেন, এই সময় নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা নিয়মকানুন মেনে নির্বাচন করব, নির্বাচনের আচরণবিধি মেনে চলব। প্রার্থীর অঙ্গীকারনামার বিষয়ে তিনি বলেন, অঙ্গীকারনামা এবার দিতে হবে, এটা আগে ছিল না। ইসির নিয়মকানুনের বেড়াজাল যত বাড়াবে তত বিষয়টি জটিল হবে। ধর্মকে যাতে কোথাও রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সে বিষয়ে নির্বাচন কমিশনকে লক্ষ্য রাখতে বলেন তিনি। সংলাপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, ভোটের মাঠের মতো অনলাইন প্ল্যাটফর্মেও সবার জন্য সমান সুযোগ গুরুত্বপূর্ণ। নানাভাবে অনেকের চরিত্র হনন, মিসইনফরমেশন বা মিথ্যা তথ্য, ডিসইনফরমেশন বা অপতথ্য, এআই ব্যবহার করে নানা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি ইসির অধীনে কেন্দ্রীয়ভাবে এবং উপজেলা পর্যায়ে ফ্যাক্ট চেকিংয়ের ব্যবস্থা রাখা, প্রয়োজনে ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্তৃপক্ষগুলোর সঙ্গে কথা বলা এবং বিভিন্ন সংস্থার সাহায্য নেওয়ার পরামর্শ দেন। বিএনপির প্রতিনিধি দলের অন্যদের মধ্যে ছিলেন দলের আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল ও প্রাক্তন সচিব মোহাম্মদ জাকারিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৬ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও জামায়াতে ইসলামী মনোনয়নের সবুজ সংকেত দিয়ে প্রার্থীদের মাঠে নামিয়েছে প্রায় ১ বছর আগে। তবে রাজনৈতিক পরিস্থিতি, এলাকায় জনপ্রিয়তা, স্থানীয় বিরোধ, প্রার্থীর ভাবমূর্তিসহ বিভিন্ন কারণে ঘোষিত তালিকার কিছু আসনে প্রার্থিতা পুনর্মূল্যায়নের চিন্তা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে দুদলের প্রার্থী তালিকায় যোগ হতে পারে কিছু নতুন মুখ। জানা গেছে, বিরোধপূর্ণ আসনে মনোনয়ন বঞ্চিতদের ডেকে ইতোমধ্যেই দফায় দফায় কথা বলে বিরোধ নিরসনের চেষ্টা করছে বিএনপির হাইকমান্ড। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত দুদিনে অন্তত ১ ডজনের বেশি নির্বাচনী এলাকার মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সঙ্গে কথা বলেছেন। মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। পাশাপাশি হাইকমান্ড থেকে ঘোষিত প্রার্থীর জনপ্রিয়তা ও ভাবমূর্তিসহ বিভিন্ন বিষয়ে যাচাই করে দেখা হচ্ছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে জানিয়েছেন, বিরোধপূর্ণ আসনগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, সমাধানের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে জামায়াতের প্রার্থী তালিকায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। তালিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ৩ জন ভিপি, 2 জন জিএস সহ বেশ কয়েকজন জুলাই যোদ্ধার নাম আলোচনায় আছে। চূড়ান্ত প্রার্থী তালিকায় আরও বড় চমক থাকবে। এছাড়া শরিক 7 দলের প্রার্থীদের কিছু আসনে ছাড় দেওয়ার চিন্তা করছে জামায়াত। কোথাও বিরোধ রাখতে চায় না বিএনপি। বিরোধপূর্ণ আসনে মনোনয়ন বঞ্চিতদের ঢাকায় তলব, সমাধানের চেষ্টা। কয়েকটি আসনে বয়স্ক প্রার্থী নিয়ে জটিলতা, পরিবর্তনের আবেদন। বিভিন্ন আসনে প্রার্থীদের মধ্যে বিরোধ নিরসনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এরই অংশ হিসাবে বিরোধপূর্ণ আসনের মনোনয়ন বঞ্চিতদের ঢাকায় ডেকে এনে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
মঙ্গলবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকটি আসনের মনোনয়ন বঞ্চিত নেতাদের সঙ্গে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কথাও বলেছেন। কারো কারো সঙ্গে ফোনেও কথা বলছেন বিএনপি হাইকমান্ড। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি ধানের শীষের পক্ষে মাঠে থাকাসহ তাদের নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। মনোনয়ন বঞ্চিতরাও তাদের আসনে নিরপেক্ষভাবে জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী পুনর্বিবেচনার অনুরোধে জানিয়ে দলের প্রতি আনুগত্য থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে কয়েকটি আসনে বয়স্ক প্রার্থী নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ নিয়ে স্থানীয় রাজনীতিতে তুমুল সমালোচনা চলছে। একদিকে এসব প্রার্থী বয়সের ভারী ঠিকমতো প্রচারণা চালাতে পারছেন না, অন্যদিকে তরুণ প্রজন্মের কাছেও তারা অপরিচিত। আবার বিগত আন্দোলন সংগ্রামেও তাদের কোনো ধরনের ভূমিকা ছিল না। প্রাথমিক প্রার্থী ঘোষণার পর এসব আসনে সবচেয়ে বেশি বিক্ষোভ হওয়ায় সেখানে বিশেষ নজর রাখছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। গত ৩ নভেম্বর ২৩৭ আসনের সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করে বিএনপি। পরে মাদারীপুর ১ আসনের প্রার্থী মনোনয়ন স্থগিত করা হয়। প্রার্থী ঘোষণার পর থেকে বেশ কিছু আসনে বিক্ষোভ করে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মী সমর্থকরা। এর মধ্যে বেশি বিক্ষোভ হয় ২৩টি আসনে। এসব আসনের স্থানীয় নেতারা প্রার্থী পুনর্বিবেচনার জন্য দলের হাইকমান্ডের কাছেও আবেদন করেছে। এমন প্রেক্ষাপটে গত সোমবার দলটির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। সেখানেই বিরোধ নিরসনের সিদ্ধান্ত হয়। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে জানান, কয়েকটি আসনে ক্ষোভ হতেই পারে। এসব আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করছি, সমাধানের চেষ্টা করছি। বিরোধ সমাধানের উদ্যোগ। কুমিল্লা ৯, লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনের মোহাম্মদ আবুল কালামকে মনোনয়ন দেওয়ার পর ওই আসনে অপর মনোনয়ন প্রত্যাশী সামিরা দোলার কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। গণসংযোগে গেলে দোলার গাড়িবর্হে হামলাও করা হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১৪ নভেম্বর রাতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উভয়কে গুলশান কার্যালয়ে ডেকে দলের নির্দেশনা প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে দ্বন্দ্বের অবসান ঘটে। এ সময় কালামকে সমর্থন জানিয়ে নির্বাচনে সহযোগিতার আশ্বাস দেন দোলা। বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম বলেন, দলের সুসংগঠিত ও সমন্বিত প্রচেষ্টায় ধানের শীষকে বিজয়ী করার জন্য একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন। তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা ঐক্য অটুট রেখে ধানের শীষকে বিজয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাতক্ষীরা ৩, কালীগঞ্জ আশাশুনি আসনে ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন না দিয়ে প্রাক্তন সংসদ সদস্য কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল করে। এই আসনেও ডাক্তার শহীদুলের সঙ্গে কথা বলেছেন বিএনপি হাইকমান্ড। ময়মনসিংহ ৬, ফুলবাড়িয়া আসনে আখতারুল আলমের মনোনয়ন বাতিল করে প্রাক্তন ছাত্রনেতা আব্দুল করিম সরকারকে মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল বিক্ষোভ করে স্থানীয় নেতাকর্মীদের একাংশ। এ আসনে মনোনয়ন বঞ্চিত আব্দুল করিম সরকারকে বিএনপির শীর্ষ পর্যায় থেকে ফোন করে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার কথা বলা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে বেশ কিছু আসনের মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল। জানা গেছে, নাটোর ১, লালপুর বাগাতিপাড়া আসনে প্রার্থী করা হয়েছে প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফরজানা শারমিন পুতুলকে। এই আসনে আরও দুজন মনোনয়ন প্রত্যাশী হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাক্তন আবাহক, বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও পুতুলের ভাই ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ভিপি ইয়াসির আরশাদ রাজন। পুতুলের প্রার্থিতা ঘোষণার পর থেকে টিপু ও রাজন সমর্থকরা পৃথকভাবে বিক্ষোভ করছে। বিএনপি মহাসচিব মনোনয়ন বঞ্চিত টিপু ও রাজনের সঙ্গে কথা বলেছেন। সূত্রমতে, এই দুই মনোনয়ন প্রার্থী বিএনপি মহাসচিবকে জানিয়েছেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এলাকায় তার কোনো জনপ্রিয়তা নেই। সেখানে প্রার্থিতা পুনর্বিবেচনা করা না হলে বিএনপির প্রার্থী জয়ী হতে পারবেন না বলে তারা জানান। প্রয়োজনে নিরপেক্ষ কাউকে দিয়ে জরিপ করারও অনুরোধ জানান তারা। তবে ওই নেতারা প্রতিশ্রুতি দেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড তারা করবেন না। ধানের শীষই তাদের ঠিকানা। এছাড়া এদিন জয়পুরহাট ১ ও জয়পুরহাট ২, রাজশাহী ৪ ও রাজশাহী ৫, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনসহ আরও কয়েকটি আসনের মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে কথা বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার কথা জানিয়ে দেন বিএনপি মহাসচিব। যেসব আসনে প্রার্থী নিয়ে বিরোধ চলছে, পর্যায়ক্রমে সেসব আসনের মনোনয়ন বঞ্চিতদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া বিরোধপূর্ণ আসনে মনোনয়ন বঞ্চিতদের মধ্যে যার শক্ত অবস্থান ও জনপ্রিয়তা আছে, তার সঙ্গেও বিএনপির দায়িত্বশীল নেতারা কথা বলছেন। কোনো কোনো আসনে প্রার্থীদের সঙ্গে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কথা বলছেন। বয়স্ক প্রার্থী নিয়ে বেশি জটিলতা। অন্যদিকে কয়েকটি আসনে বয়স্ক প্রার্থী নিয়ে জটিলতার পড়েছে বিএনপি। এইসব আসনের প্রার্থী নিয়ে স্থানীয় রাজনীতিতে সমালোচনা চলছে। ওইসব আসনের নেতারা জানান, এলাকার সাধারণ মানুষ প্রধানত বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন, বয়োবৃদ্ধ নেতাদের নেতৃত্বদানের সক্ষমতা কমে গেছে। বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী দেশের রাজনীতিতে তরুণ প্রজন্ম জেন জি একটি ফ্যাক্টর। তাদের ভোটও নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে।
এই প্রজন্ম এবারের ভোটে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যে যেখানে শুধু তাদের ভোটই নয়, তারা পরিবারের সদস্যদেরও ভোটদানে প্রভাবিত করতে পারবেন। এমন বাস্তবতায় তরুণ এই প্রজন্মের সঙ্গে ন্যূনতম সম্পর্ক নেই এমন ব্যক্তিদের ভোটদানে তাদের আগ্রহ কম থাকবে বলে তারা যুক্তি দিচ্ছেন। তাই বাস্তবতা অনুধাবন করে অপেক্ষাকৃত তারুণ্যকে প্রাধান্য দিয়ে বিএনপির মনোনয়ন চূড়ান্ত করার দাবি তুলছে ওই সব আসনের মনোনয়ন বঞ্চিতরা। কয়েকটি আসনে বয়স্ক প্রার্থী পরিবর্তনের জন্য স্থানীয় নেতারা দলীয় হাইকমান্ডের কাছে আবেদনও করেছেন। সূত্রমতে ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ৮৮ বছর বয়সী মুশফিকুর রহমান। লোকাল নেতারা আবেদনে বলেন, এই আসনে দলের পরীক্ষিত নেতৃত্বকে উপেক্ষা করা হয়েছে। বিগত দিনে দলের কঠিন সময়ে আন্দোলন সংগ্রামে কসবা আখাউড়ার রাজপথে যিনি নেতাকর্মীদের পাশে ছিলেন, সেই কবির আহমেদ ভুলিয়াকে বিবেচনায় না রেখে দীর্ঘদিন এলাকা বিচ্ছিন্ন একজন প্রবীণ প্রবাসীকে মনোনয়ন দেওয়ায় অনেকে ক্ষুব্ধ হয়েছেন। কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসা আসনে ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী মেহেদী আহমদ রুমিকে পরিবর্তন করে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আবাহক মোহাম্মদ শেখ সাদিকে মনোনয়ন দেওয়ার জন্য আবেদন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৬ জন শীর্ষ নেতা। আবেদনে বলা হয়, মেহেদী আহমদ রুমির মতো একজন বয়োবৃদ্ধ প্রার্থীর পক্ষে দলের একাংশকে নিয়ে প্রতিপক্ষকে ভোটের মাঠে মোকাবিলা করা কঠিন। এছাড়া রুমির অসুস্থতা, কিছুটা ইমেজ সংকট, নেতৃত্ব ও তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ না থাকা এবং ১/১১ তার পরিবারের বিতর্কিত ভূমিকাসহ নানা কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। পক্ষান্তরে ওই আসনের বঞ্চিত প্রার্থী শেখ সাদির সম্পর্কে আবেদনে বলা হয়, তিনি অপেক্ষাকৃত তরুণ, ক্লিন ইমেজ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। খোকসা উপজেলা যুবদলের আবাহক আবু হেনা মোস্তাফা সালাম লুলু যুগান্তরকে জানান, বর্তমান ভোটার তালিকার প্রায় ৪০% তরুণ এবং নতুন ভোটার। সাদির জনপ্রিয়তা এবং তাদের সঙ্গে যোগাযোগ সবচেয়ে বেশি। এছাড়া নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড করেছেন, এই কারণে স্থানীয়দের কাছে তিনি অনেক জনপ্রিয়। তিনি বলেন, ৩০ বছর ধরে রাজনীতি করছি, ১৭ বছর ধরে অনেকে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন। অভিজ্ঞতা থেকে বলছি, এই আসনে সাদিকে মনোনয়ন দেওয়া হলে ধানের শীষের বিজয় সম্ভব। চট্টগ্রাম ১৩ আসনে সরোয়ার জামাল নিজাম প্রাথমিক মনোনয়ন পেয়েছেন। তার বয়স ৮০ বছরেরও বেশি। তার অতীত কর্মকাণ্ড সহ নানা বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে লিখিত জানানো হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ ৩ নেতা স্বাক্ষরিত এক আবেদনে বলা হয়, দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে নির্যাতিত পীড়িত কর্মী হিসাবে বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় বিগত সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় প্রাক্তন সংসদ সদস্য সরোয়ার জামাল নিজামের নাম দেখে অনেকে হতবাক হয়েছেন এবং ব্যথিত হয়েছেন। মনোনয়ন পুনর্বিবেচনা করে যারা দলের দুঃসময় আন্দোলন সংগ্রামে ছিল, এরকম কাউকে দলীয় প্রার্থী দেওয়ার জন্য আবেদন জানান তারা। মুন্সিগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মিজানুর রহমান সিনহা। তারও বয়স ৮০ বছরেরও বেশি। আবেদনে স্থানীয় নেতারা জানান, প্রার্থী করা হলেও তিনি ঠিকমতো গণসংযোগ করতে পারছেন না, যে কারণে নানা সমস্যা দেখা দিয়েছে। এই আসনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল সালাম আজাদকে দীর্ঘ বছর ধরে আন্দোলন সংগ্রামে বিপদাপদে তারা পাশে পেয়েছেন। স্থানীয়ভাবে সালামের গ্রহণযোগ্যতা অনেক বেশি, তাই মনোনয়ন পুনর্বিবেচনার জন্য তারা বিএনপির নীতি নির্ধারকদের কাছে অনুরোধ জানান। জামায়াতের প্রার্থী তালিকায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। তালিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ৩ জন ভিপি, ২ জন জিএস সহ বেশ কয়েকজন জুলাই যোদ্ধার নাম আলোচনায় আছে। চূড়ান্ত প্রার্থী তালিকায় আরও বড় চমক থাকবে। এছাড়া শরিক ৭ দলের প্রার্থীদের কিছু আসনে ছাড় দেওয়ার চিন্তা করছে জামায়াত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।